मैं और तुम अगर हम हो जाते लम्हा लम्हा जब हम। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি গোপালগঞ্জে। এই ভিডিওটি হতে যাচ্ছে আমাদের অন্যান্য ভিডিও থেকে একটু আলাদা, কারণ এখানে আমরা কোনো ঐতিহ্যবাহী স্থান বা পার্ক ঘুরে দেখব না। আমরা দেখানোর চেষ্টা করব গ্রাম্য বিয়েগুলো কেমন হয়, তার সাথে দেখব তাদের ঐতিহ্য, ট্রাই করব তাদের মজাদার সব খাবার এবং আপনাদের সাথে শেয়ার করব আমাদের বিয়ের অভিজ্ঞতা। ও ওয়েট, বিয়ে খাওয়ার অভিজ্ঞতা। আমাদের যাত্রা শুরু হয় গুলিস্তান ফুলবাড়িয়া বাস কাউন্টার থেকে। সময় ছিল ৬টা ৪৫ মিনিট। টিকিটের মূল্য ছিল জনপ্রতি ৬০০ টাকা। তবে স্বস্তির বিষয়, সময় মতোই গোপালগঞ্জের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয়। যেতে সময় লাগবে মাত্র ৩ ঘন্টা, দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার। ঢাকায় শীত না থাকলেও যাওয়ার দিন বেশ ঠান্ডা লেগেছিল। সকাল ১০টায় আমরা কোটালীপাড়া ঘাগর বাজার এসে পৌঁছাই। আমরা ছেলের বাড়ির পক্ষ থেকে বিয়ের দাওয়াতে যাচ্ছি। আজকে দুপুরে যেহেতু বিয়ে, তাই সেখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে কনে আনতে চলে যাব। যাওয়ার পথে রাস্তার মাঝখানে বেশ কিছু অতিথি পাখি দেখতে পেলাম। প্রায় ২০ মিনিট পর চলে আসলাম আমরা। এখান থেকে প্রায় ৪-৫ মিনিট হেঁটে বরের বাড়িতে পৌঁছাতে হবে। এখানের পরিবেশ বেশ সুন্দর এবং শান্ত ছিল, বেশ ভালো লাগছিল। অবশেষে চলে আসলাম। এসেই সাথে সাথে জামাইকে গোসল করানোর জন্য আনুষ্ঠানিকতা শুরু করে দিলাম। বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে পান সুপারি এবং সরিষার তেল ঢেলে কুলা দিয়ে কিছু একটা করা হলো। তারপর কলস দিয়ে বরকে গোসল করানোর জন্য সেখান থেকে পানি তোলা হলো। সেখানকার রীতি অনুযায়ী বরের বড় দুলাভাই কোলে করে গোসল করানোর জন্য বরকে নিয়ে আসেন। বরের মা, চাচি, খালা এবং বোন মিলে তাদের কিছু রীতি অনুসরণ করে বরকে গোসল করানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। গ্রাম্য বিয়ে দেখার ইচ্ছে আমার অনেক আগে থেকে ছিল। তাদের এসব রীতি আমার কাছে নতুন হলেও আমি বেশ উপভোগ করছিলাম। ফ্রেশ হওয়ার পর আমাদেরকে নাস্তা দেওয়া হলো। ১০ মিনিট বিশ্রাম নিয়ে বাড়ির উঠানটা ঘুরে দেখি চলুন। বিভিন্ন ফল এবং সবজির গাছ দেখে বেশ ভালো লাগছিল। কি মনোরম পরিবেশ, সতেজ বাতাস, নিজেকে জীবন্ত মনে হচ্ছে। গ্রাম বাংলার এই চিরচেনা সৌন্দর্য আমাকে সবসময়ই মুগ্ধ করে। সদ্য ক্ষেত থেকে তুলে আনা ছোট ছোট কাঁচা হলুদের গ্রাম ছিল খুবই মিষ্টি। বউ আনতে যাওয়ার জন্য বরকে রেডি করিয়ে আমরাও রেডি হয়ে গেলাম। প্রায় ১:৩০ বাজে। সবাই উঠানে একত্রিত হয়ে এখন বরের গাড়ির দিকে এগোচ্ছি। লাল টুকটুকে শাড়ি পরা ছোট্ট এই মিষ্টি বউটিকে বেশ কিউট লাগছিল। মনে হচ্ছে কিছুটা দেরি হয়ে গেছে, তাই বরকে নিয়ে সবাই গাড়ির দিকে এগিয়ে চললাম। এখান থেকে কনের বাসায় যেতে প্রায় ৪৫ মিনিট সময় লাগবে, তাই তাড়াহুড়ো করে সবাই গাড়িতে উঠে পড়লাম। দুই পাশে সবুজ প্রকৃতি দেখতে দেখতে কনের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। অবশেষে চলে আসলাম কনের বাসায়। বরকে বরণ করে নিতে গেটের সামনে বসিয়ে মিষ্টিমুখ করানো হলো। ছোট ছোট শালাশালীরা বরের থেকে চাঁদা নিয়ে সবাইকে ভেতরে প্রবেশ করতে দিল। বাড়ির উঠানে রঙিন প্যান্ডেল টানিয়ে সুন্দর আয়োজন করা হয়েছে। বাহ, বেশ চমৎকার লাগছে। প্রায় ৩:৩০ বেজে গিয়েছে, তাই সবাই খাবার টেবিলে বসে পড়লাম। এখানকার রীতি অনুযায়ী আগে কাবিন করিয়ে তারপর সকলকে খাবার সার্ভ করা হয়, তাই বসে বসে বিয়ের আনুষ্ঠানিকতা দেখছিলাম। বিয়ে পড়ানো শেষে সবাইকে খেজুর দেওয়া হলো। বেশ ক্ষুধা লেগেছে, অবশেষে খাবার সার্ভ করা হলো। পোলাওয়ের সাথে প্রথমে ডিমের কোরমা সার্ভ করা হয়। এরপর দেয়া হলো সরিষা দিয়ে রান্না করা বাটা মাছ। মাছটা বেশ মজার ছিল। তারপর দেয়া হলো মুরগির রোস্ট। এছাড়াও দেওয়া হয়েছিল গরুর মাংস, মিষ্টান্ন এবং ড্রিঙ্কস, যার ভিডিও করা হয়নি। এইদিকে খাবার শেষ করে উঠেই দেখি বরের খাবার খাওয়া শেষ। এইদিকে বরের শালীরা বরকে হাত ধুইয়ে দিচ্ছিল।
কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বিদায় নেওয়ার পালা। পরিবেশটা বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিল। এই সময়টা প্রতিটি মেয়ের জন্যই বেশ কষ্টদায়ক এবং আনন্দেরও বটে। একদিকে মা বাবাকে ছেড়ে যাওয়ার কষ্ট, আবার অন্যদিকে নতুন জীবন শুরু করার আনন্দ। ফোনে পর্দা করায় ভিডিওতে তার চেহারাটি দেখাতে পারছিলাম না। আস্তে আস্তে সবাই গাড়ির দিকে এগুচ্ছে। শেষবারের মতো বর সবার থেকে বিদায় নিয়ে নিল এবং আমি গোধূলি বিকেলটা আরেকটু উপভোগ করে নিচ্ছিলাম। কনেকে নিয়ে এখন আমরা বরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কাল রেস্ট নিয়ে পরশুদিন বৌভাতের অনুষ্ঠান। ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা এখন বরের বাড়িতে চলে এসেছি। আজকের মতো আনুষ্ঠানিকতা শেষ করে সবাই রাতেই ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং সবাইকে। কালকে অনেক টায়ার্ড ছিলাম, তাই সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। আজকে তেমন কোনো প্রোগ্রাম নেই, তবে সকালে নাস্তা করে আশপাশটা ঘুরে দেখব বলে ঠিক করলাম। তবে নতুন বউ সহ দুপুরে আমাদের পাশের এক আত্মীয়র বাসায় দাওয়াত রয়েছে, ঘুরে এসে সেখানেও যেতে হবে। সবুজে ভরা সুন্দর এই পরিবেশ দেখে মনে হচ্ছে এখানেই থেকে যাই। দুপুর বেলায় অনেক গরম লাগছিল, তাই ঠিক করলাম ভ্যান দিয়ে পুরো গ্রামটা ঘুরে দেখব। আমরা এখন আছি গোপালগঞ্জের পূর্ণবতী গ্রামে। নামের মতো এই গ্রামটিও কিন্তু ছবির মতোই সুন্দর। এই গ্রামটি এত সুন্দর হবে আমি আগে কখনোই কল্পনা করিনি। গোপালগঞ্জ কখনো আসিওনি, তবে এত সুন্দর প্রকৃতি দেখে এখানে আবারও আসার ইচ্ছে রয়েছে। গোপালগঞ্জের কেউ যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে সাজেস্ট করবেন এর পরের বার আমরা গোপালগঞ্জের কোন জায়গাটি মাস্ট ভিজিট করব। বাজারে টং দোকান দেখে চা খাওয়ার জন্য ভ্যান থেকে নামলাম। দোকানটা আমার কাছে বেশ ভালো লেগেছে। একটা দেশি কলা খেয়ে নিলাম, কলাটা অনেক মিষ্টি লেগেছিল। গরম গরম রং চা খেয়ে বেশ ফ্রেশ লাগছে। গরম থাকলেও খোলা ভ্যানে করে গ্রামটি ঘুরে দেখতে বেশ ভালো লাগছে। প্রায় 2 ঘন্টা ভ্যান দিয়ে ঘুরে বাসায় চলে আসলাম। গোসল করার আগে বাড়ির ঘাটে নৌকায় উঠবো বলে ঠিক করলাম। আমি আনাড়ি মানুষ, বৈঠা না পেয়ে হাত দিয়েই নৌকা চালানোর চেষ্টা করছিলাম। কিছুটা কাজেও দিচ্ছিল বটে। এটি একটি শাখা নদী, তাই নদীতে পানিও অনেক কম। বাঁশের সাহায্যে নৌকা চালাতে হয়, তবে নৌকা ভ্রমণটা আমার কাছে বেশ ভালো লাগছিল। গোসল করে রেডি হয়ে দুপুরের দাওয়াত খেতে চলে গেলাম। খাবার শেষে ছাদে উঠে চারপাশটা ঘুরে দেখলাম। শুনলাম পাশে 5 মিনিট দূরত্বে নতুন একটি ব্রিজ হয়েছে, সবাই মিলে সেখানেই যাচ্ছি। যাওয়ার পথে একটু ক্যারাম খেলে নিলাম। রাস্তার পাশে কত সুন্দর কাঁঠাল ধরে আছে। আহা, কাঁঠালগুলো বড় থাকলে চুরি করে খেয়ে নিতাম। আধা পাকা রাস্তা দিয়ে হেঁটে আমি অনেক টায়ার্ড হয়ে যাই, তাই এখানে 5 মিনিট বিশ্রাম নিয়ে নিলাম। আচ্ছা, ঠিক আছে সামারিয়া। এখান থেকে গোধূলি বিকেলটা কতই না সুন্দর লাগছে। আমরা যারা শহরে থাকি এই গোধূলি বিকেল দেখার জন্য কতই না অধীর আগ্রহে অপেক্ষায় থাকি। পুরো নদীটাই কচুরিপানার ফুল দিয়ে ভরে গেছে। খোলা মাঠ পেয়ে দেরি না করে সবাই ফুটবল খেলা শুরু করে দিলাম। তবে আমি ফুটবলের চাইতে আমার জুতা দিয়েই বেশি খেলছিলাম। আমি জুতা দিয়ে খেলছিলাম, তাই বলটি অভিমান করে নদীতে পড়ে গেল। বাসায় এসে গাছ থেকে 3টি কাঁচা মিঠা আম পেড়ে নিলাম। সিজনের প্রথম আম, খেতে বেশ মজা লাগছিল। সকালে ঘুম থেকে উঠেই দেখি বৌভাতের রান্নার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
বাজার থেকে সদ্য জবাই করা গরুর মাংস কিনে আনা হয়েছে। গ্রামের এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। একে অপরে মিলে সবকিছুর আয়োজন করে থাকে। তাদের সম্পর্কের গভীরতা সত্যিই আমাকে মুগ্ধ করে। আমাদেরকে এখানে হালকা চা নাস্তা দেওয়া হলো। এখানকার নিয়ম অনুযায়ী প্রথমে হালকা নাস্তা দেওয়া হয়, তার কিছুক্ষণ পরে ভাত খেতে দেওয়া হয়। তবে সকালে আমি হালকা নাস্তাতেই অভ্যস্ত। तुम और हम जब हम हो जाते दिल को जही याद रहे मुझसे जरा दिल रहे याद न तुम हो लम्हाते मैं और तुम जब हम हो जाते। বড় রান্নায় হেল্প করছিল দেখে খুব ভালো লাগলো। পাশের বাড়িতে ঘুরে দেখতে গেলাম। তারা বেশ কিছু কবুতর এবং হাঁস মুরগি পালন করেন। আমারও ইচ্ছে আছে গ্রামে ছোট একটি ফার্ম হাউস করার, সকল শাকসবজি এবং হাঁস মুরগি লালন পালন করার। ইনশাল্লাহ আল্লাহ আমার এই ইচ্ছে একদিন পূরণ করবেন। এখানে লজ্জাবতী গাছ দেখে খুবই ভালো লাগছে। কি সুন্দর ছোট ছোট গাছে আম ধরে আছে। হ্যাঁ আরে আপনি বলে হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার কোথায় সব ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ তা এসেছো তো, বসো। ও চা খাবে তো? হ্যাঁ চা খেলে তো ভালোই হয়। তা চা খাবে তো? কাপে খাবে না ভাড়ে খাবে? না কাপে খেলেই তো ভালো হয়। তা চা খাবে কাপে ভেড়ায় খাবে? তা চিনি দিয়ে খাবে না বিনা চিনিতে খাবে? না চিনি দিয়ে খাবে না ভালো হয়। তা চাটা আমি দেবো না আমার বউ দেবে? না বৌদি দিলে তো ভালো হয়। তাহলে 45 মিনিট পরে আসো, আমার বউ এখন তো বাড়ি নেই, পরে দেবো। আমরা বাজি লাগলাম ছোট এই কিউট বাচ্চাটিকে নিয়ে কে কতগুলো চক্কর দিতে পারবে। তবে আমার আর সাহস হয়নি এতে অংশগ্রহণ করার। অন্যদিকে রান্নার আয়োজন বেশ জোরে সোরে চলছিল। আরো একবার রিকোয়েস্ট করায় তিনি আমাদের আরো একটি গান শোনালেন। देखने में लगते तेरी मोर 16 साल की, चेहरा है पंजाब तेरा जुल्फ है बंगाल की। तू मुझे राजा कहे मैं तुझे रानी कहूँ, दिल को बात में ही कोई तीना जो न कहूँ। सुन मिले राजा आहा देख लाजा आहा, देखने में लगते तेरी मोर 16 साल की, चेहरा है पंजाब तेरे बात उम्र बाल की। बातें जैसे कहीं झुमने में भी न कहे, बातें प्यार में है कोई जैसा न कहे। दिल को बात करने क्यों मुझे क्यों न कहूँ, मेरे रात में है तुमको मैं जे रानी कहूँ। ओ मेरे राजा आहा देख आजा आहा, देखने में लगती तेरी मोर 16 साल की, चेहरा है पंजाब तेरा जुल्फ है बंगाल की। এবার একটু অভিনয় খালু হয়ে যাক হাততালি। এখানে মাছ কাটা হচ্ছিল। জানতে পারলাম এখানকার ট্রেডিশনাল স্টাইলে সরিষা দিয়ে মাছ ভাপা রান্না করা হবে। সরিষা এবং বিভিন্ন মশলা দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। দেন গরম তেলে কিছুক্ষণ ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মাছ ভাপা। পথ পয়সা মানে খুব কষ্ট পাইতেছে কিরকম মানে তার মানে কোথাও একটা পোড়া টোড়া কিছু হয়েছে আর কিছু বলতে পারে না। এখন একটা লোক ভালো লোক যাইতেছে, মানে তোমরা একটা ভালো লোক যাইতেছো, এখন বুড়াইয়ের মধ্যে ও বাবা ও মা ও বাবা ও মা। দাদু কি হয়েছে আপনার? কি হয়েছে আপনি এরকম করছে কেন? এরকম কেন করছে? দেখো না বাবা আমার ফোড়া হয়েছে। কোথায় ফোড়া হয়েছে দেখি? ওরে বাবাটা বলতে পারছি না, দেয়াল ঘেসে ফোড়া হয়েছে। দেয়াল ঘেসে ফোড়া হয় নাকি? হ্যাঁ বাবা হয়েছে বাবা। ওরে বাবা রে ও মা ও বাবা ও মা। তো কি করবো, ওই দাদুকে নিয়ে ভারী মুশকিলে পড়ে গেলাম। দেখো আমি দেখেছি তা দাদুকে নিয়ে আমি ডাক্তারখানায় গেলাম। ডাক্তারখানার দরজা বন্ধ। ডাক্তারবাবু ওঠেন। কি হয়েছে দেখেন না দাদুর ফোড়া হয়েছে, একটু চিকিৎসা করে ফাটিয়ে দেন না। আচ্ছা দেখি ফোড়াটা কোথায় হয়েছে? তা তো বলতে পারছি না বাবা, ওরা আমার হয়েছে দেয়াল ঘেসে ফোড়া হয়নি? আরে বাবা হয়েছে। আচ্ছা একটা ফোড়া ফাটানোর কথা বলবো বলে হ্যাঁ, একটা ফোড়া ফাটাতে কিন্তু আমি 5 টাকা নেই। আচ্ছা বাবা 5 টাকা বলে হ্যাঁ, তা ফাটান দেখি পাটা ফাঁক করেন। ও বাবা
দেখি পাটা বুঝেন। ও মা, দেখি পাটা মেলুন। ও বাবা, ও মা, ও বাবা, ও মা, ও বাবা, ও মা, ও বাবা। কি হয়েছে? আরে চিল্লাছেন না? তুমি তো আমার ফোড়ায় মারো নি, তুমি আমার অন্য জায়গায় মেরে দিয়েছো। প্রায় 1:30টা বেজে গেছে। চারপাশে প্যান্ডেল টানিয়ে গেস্টদের জন্য চেয়ার টেবিল রেডি করা হয়েছে। এখন সময় 2টা বাজে। সকল গেস্ট এর মধ্যেই চলে এসেছে। তাদের খাবার শেষ হলে আমরাও বসে পড়ি। আমাদের ঢাকার বাস বিকেল 5:15 আমাদের খাবার শেষ করতেই প্রায় 4টা বেজে গিয়েছে। তাড়াহুড়োয় খাবারের ভিডিও করতে পারিনি। বাস স্ট্যান্ডে যেতে সময় লাগবে 45 মিনিট। তাই সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।